Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7. যারা যারা সবে সবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছো সেই ছোট ছোট ভাই বোনেদের জন্য এবং তাদের গার্জিয়ানদের জন্য এই ভিডিওটা। আমি ছাত্রদের সম্বোধন করে এই পুরো ভিডিওটা বানাচ্ছি, কারণ তারা আমার ছোট ছোট ভাই বোন, তাদের আমি তুমি করেই সম্বোধন করব। যদি কোনো গার্জিয়ান আমার ভিডিওটা দেখেন তাহলে প্লিজ কিছু মনে করবেন না, আমি হয়তো পুরো ভিডিওটাতে তুমি করেই সম্বোধন করে যাব, কিন্তু আমার মন থেকে আপনাদের জন্য আপনি বলেই সম্বোধন থাকবে, কিন্তু আমি পুরো ভিডিওটায় তুমি করে সম্বোধন করতে থাকবো। থ্যাংক ইউ। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটায় আমরা আলোচনা করব মাধ্যমিক পাস তো করে গেছো, এবার এই মাধ্যমিক পাস করার পর তোমার কি নিয়ে পড়ার ইচ্ছা? তোমার উপরে কি কেউ চাপিয়ে দিচ্ছে? তোমার বাবা মা কেউ কি সাবজেক্ট চাপিয়ে দিচ্ছে? তুমি কি তোমার পছন্দের সাবজেক্ট চুজ করছো? তোমার মনে কি সন্দেহ আসছে যে তুমি যেটা চুজ করতে চলেছো তাতে কোনো কেরিয়ার নেই বলে তুমি অন্য কোনো অপশন চুজ করছো? এরকম হচ্ছে না তো? তো সেই সব কিছুর খোলাসা করব আজকের এই ভিডিওটায়। আমি দেখাবো যে সায়েন্স নিয়ে পড়লে তোমার কাছে কি কি অপরচুনিটি রয়েছে, কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে কি কি অপরচুনিটি তুমি পাবে, কমার্স নিয়ে পড়লে তুমি কি কি অপরচুনিটি পাবে, এবং আর্টস নিয়ে পড়লে তুমি কি কি অপরচুনিটি পাবে। তো এই A to Z সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে আমি উল্লেখ করব। তো সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটাকে তোমরা দেখবে। তো চলো শুরু করা যাক আজকের এই টপিকটা। আজকের এই টপিকে আমি প্রথমে সায়েন্স নিয়ে বলবো, তারপরে আর্টস, তারপরে কমার্স, ওকে, তারপরে আদার্স স্ট্রিম আর কি কি রয়েছে সেইগুলো নিয়েও আমি কথা বলবো। তো চলো শুরু করা যাক প্রথমে সায়েন্স দিয়ে। সায়েন্সের ক্ষেত্রে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, সায়েন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি ছাত্রদের মূলত দুটো ডিভিশনে বিভক্ত হতে আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে একটা গ্রুপ, যেটাকে আমরা বায়োসায়েন্স গ্রুপ বলি, বায়োসায়েন্স, এবং আরেকটা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে একটা হয় পিওর সায়েন্স গ্রুপ। স্যার পিওর সায়েন্স তো বেশি বেটার, পিওর সায়েন্স নিলে লোকে বলবে কুল, এটাই অনেকের মনে থাকে। তার ফলে বায়োলজি পছন্দ করা সত্ত্বেও ওই আশেপাশের দুনিয়ায় কুল দেখানোর জন্য অনেকে পিওর সায়েন্স নিয়ে নেয় এবং বায়োলজিটাকে ছেড়ে দেয়। তুমিও কি সেরকম ভুল করছো? তাহলে আমি বলবো খুব বড় ভুল করছো। কেন বলছি? কারণ আমরা যদি সায়েন্স স্ট্রিমের মধ্যে দেখি, সায়েন্স স্ট্রিম থেকে প্রচুর কম্পিটিটিভ এক্সাম, যেগুলো একাডেমিক কম্পিটিটিভ এক্সাম বলা হয়, সেগুলোতে বসা যায়। এবং যাদের পিসিএমবি থাকে, পিসিএমবি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই চারটে সাবজেক্টই থাকে, তারা কিন্তু সব থেকে বেশি কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয় সেগুলোতে অ্যাপিয়ার করতে পারে। এবং আমরা যদি দেখি এর মধ্যে যদি বলো স্কোরের দিক দিয়ে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট নিয়ে বেশি স্কোর করা সম্ভব। বায়োলজি নিয়ে স্কোর কম হয়, বায়োলজিতে অন্য সাবজেক্টগুলোর তুলনায় স্কোর কম আসে, কারণ ম্যাথসে 100-এ 100 পাওয়া যায়, কেমিস্ট্রিতে 100-এ 100 পাওয়া যায়, ফিজিক্সে 100-এ 100 পাওয়া যায়, বায়োলজিতে 100-এ 100 পাওয়া অতটা ইজি নয়, একটুখানি টাফ, কারণ এখানে কিছু লেখার ম্যাটার থাকে। কিন্তু তুমি যদি দেখো এই বায়োলজি অনেক ছাত্রকে পরীক্ষায় উদ্ধার করেছে। ফোর্থ সাবজেক্টে অনেকে কোনো সাবজেক্ট রাখে না, এখন নতুন ট্রেন্ড এসছে, অনেকে সাবজেক্ট রাখছে না, খবরদার এই ভুল করবে না। ফোর্থ সাবজেক্ট অবশ্যই রাখবে, হতে পারে সেটা বায়োলজির জায়গায় অন্য কিছু নিলে ফোর্থ সাবজেক্ট রাখতেই হবে, কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে বলে রাখি, এইটা যদি তোমার থাকে তুমি সব থেকে বেশি কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করতে পারছো। এইবার থাকে হচ্ছে ভালো লাগা খারাপ লাগা। স্যার আমার বায়োলজি ভালোই লাগে না, মানে বায়োলজি আমার মাথাতেই ঢোকে না, হতেই পারে তোমার বায়োলজি মাথায় ঢোকে না, হতেই পারে। তখন তুমি বায়োলজির পরিবর্তে কি কি নিতে পারো সেইখানে এই আমি চার্ট রেখেছি। কি কি? যেমন যারা বায়োলজি নেবে না তারা ম্যাথামেটিক্স নেয় মেন সাবজেক্ট হিসাবে, এবং ফোর্থ সাবজেক্টে কি রাখে? ফোর্থ সাবজেক্টে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স রাখে, হুইচ ইজ আ গুড অপশন। কম্পিউটার সায়েন্স ইজিলি অ্যাভেলেবেল, টিচার পেয়ে যাবে এর জন্য, টিউশনের এর জন্য তুমি কারোর হেল্প পেয়ে যাবে, এবং পরে গিয়ে হেল্পও হতে পারে কম্পিউটার সায়েন্স নিলে। এছাড়া
যারা ম্যাথসের দিকে এগোতে চায় তাদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স বলে একটা অপশন থাকে, এটাও খুব ভালো অপশন। এবং ম্যাথসে যারা ভালো তাদের জন্য স্ট্যাটিস্টিক্স খুবই সুন্দর অপশন। এবং আরেকটা কথা বলে রাখি, এই স্ট্যাটিস্টিক্স যদি তোমার নলেজ থাকে তাহলে একটা স্ট্যাটিস্টিক্যাল অফিসার বলে এসএসসি সিজিএল এর একটা পরীক্ষা হয়, পরে গিয়ে একটা গভর্নমেন্ট জবের খুব হায়ার র্যাঙ্কড অফিসারের একটা এক্সাম, যেখানে স্ট্যাটিস্টিক্সে তুমি নলেজ থাকলে সেই পরীক্ষাটাতে কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। তো স্ট্যাটিস্টিক্স অলসো আ গুড অপশন, ঠিক আছে। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স সব স্কুলে অ্যাভেলেবেল নয়, কিন্তু বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে তুমি যদি এটা করে থাকো তুমি কিন্তু লাভ ছাড়া ক্ষতিতে থাকবে না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এই অপশনটা কিন্তু কয়েকটা স্কুলে দিচ্ছে। তো তোমার স্কুলে যদি দিয়ে থাকে তাহলে আমি বলবো ইউ হ্যাভ টু গ্র্যাব ইট, ঠিক আছে। কারণ এই সুযোগ মানে অনেকেই হয়তো পায় না, ঠিক আছে। এই সুযোগ যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এটা কিন্তু অনেকেই পায় না, তুমি পাচ্ছ যখন গ্র্যাব করতে পারো। এরপরে আসছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। যদি মনে হয় যে নাম্বার তোলার জন্য কোনো সাবজেক্ট চাই তাহলে এটা নিতে পারো, ইজি সাবজেক্ট, লাইফে খুব একটা কাজে আসবে তা নয়, খুব একটা কাজে আসবে না এটা, কারণ এখানে খুব বেসিক কম্পিউটার থাকে। কম্পিউটার সায়েন্স অবশ্যই ভালো, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের জন্য নয়, ম্যাক্সিমাম আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা তারা এটা নিয়ে থাকে, বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, কমার্স এবং আর্টসদের এটা কাজে লাগবে, তোমার খুব একটা কাজে লাগবে না, ঠিক আছে, ভবিষ্যতে গিয়ে। কারণ তুমি যদি কম্পিউটার সায়েন্স নাও এটা তোমার কাছে এমনি অটোমেটিক তোমার এমনিতে আয়ত্তে চলে আসে, তো এটা নিয়ে বেশি ভাবতে হয় না। এইবার তার পরের পয়েন্ট আসছে নিউট্রিশন। এটা একটা খুব ভালো অপশন, কারণ যারা বায়োলজি লাইনে এগোতে চাও তারা লাইফে কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশনটা রাখতে পারো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তার সাথে নিউট্রিশন। এইবার একটা কথা বলে রাখছি, ফিজিক্স রাখছো ম্যাথ রাখছো না, মানে খুব অ্যালার্মিং একটা জিনিস। ম্যাথ ছাড়া ফিজিক্স, তুমি 11-12 ফিজিক্স কিচ্ছু উতরাতে পারবে না, সব মাথার উপর দিয়ে যাবে, এমনকি কেমিস্ট্রিতে গিয়েও ধাক্কা খাবে। কেমিস্ট্রি এবং ফিজিক্স বোথ, এই দুটো সাবজেক্ট তোমাকে কাঁদিয়ে ছেড়ে দেবে যদি তুমি ম্যাথস না রাখো। যদি তোমার নিটে বসতে হয়, নিট, আমি কয়েকটা এক্সামের নাম বলছি, যদি তোমাকে ভবিষ্যতে গিয়ে তোমার টার্গেট থাকে যে তুমি ডাক্তার হবে, তার জন্য নিটের পরীক্ষায় বসতে হয়। তুমি যদি নার্স হবে তাহলে জেনপাজের মতন এক্সামে বসতে হয়, ঠিক আছে, জেনপাজ ইউজি। বা তুমি নার্স হবে তার জন্য এমস বিএসসি নার্সিং হয়। এইমস বিএসসি নার্সিং হয়, ঠিক আছে, এই টাইপের। জিপমার বলে পরীক্ষা হয়, ঠিক আছে। এই সব পরীক্ষার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রিতে ভালো রকমের আয়ত্ত, আর বায়োলজি তো লাগবেই, এগুলোর মেন হচ্ছে বায়োলজি, তার সাথে ফিজিক্স কেমিস্ট্রির নলেজ লাগবে। এবার ফিজিক্স তুমি যদি একেবারেই বুঝতে পারবে না যদি তোমার ম্যাথ না থাকে, তো ফোর্থ সাবজেক্টে যদি এই সব পরীক্ষা অ্যাপিয়ার করতে হয় তাহলে ফোর্থ সাবজেক্টে ম্যাথ রেখো। আর যদি ঠিক করেছো না আমি এসব হতে চাই না, আমি বায়োলজি নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাই, আমি বায়োলজি টিচার হতে চাই, তো নো ডাউট তুমি আরামসে ম্যাথ ছেড়ে বাদ বাকিগুলো রাখতে পারো। আমি তোমাকে প্রত্যেকটা রাস্তা দেখাচ্ছি, তোমার নিজেকে ভাবতে হবে তুমি নিজে কি হতে চাও ভবিষ্যতে। তোমাকে যদি বায়োলজির টিচার হতে হয় তাহলে তোমার কেমিস্ট্রি, ফিজিক্স এমনি রাখো, অসুবিধা নেই, তার সাথে নিউট্রিশন রাখতে পারো। তাহলে তোমার বায়োলজি টিচার হতে গেলে কি হবে, তোমাকে বিএসসি করতে হবে বায়োলজির কোনো একটা সাবজেক্টে, যেমন হতে পারে বটানি, যেমন হতে পারে ফিজিওলজি, যেমন হতে পারে তোমার জুলজি, যেমন হতে পারে মাইক্রোবায়োলজি, যেরকম এরকম সাবজেক্টগুলোতে তুমি বিএসসি করবে, তারপরে এমএসসি করবে, তারপরে তোমাকে বিএড করতে হবে, তারপরে গিয়ে তুমি টিচার হতে পারবে। বা তুমি চাইলে কলেজে প্রফেসর হওয়ার জন্য তুমি রিসার্চে যেতে পারো, রিসার্চ করার পর তারপরে নেট সেটের পরীক্ষা দিয়ে তুমি কলেজের জন্য মানে চান্স পেতে পারো। যাই হোক, মোট কথা তুমি বায়োলজি, তুমি যদি টিচারের লাইনে যেতে চাও বা একাডেমিক লাইনে যেতে চাও তাহলে তুমি অঙ্ক না রাখলেও হবে, তুমি তার সাথে নিউট্রিশন কম্বিনেশনটা রাখতে পারো। আরেকটা আমি কেরিয়ার অপশন বলছি, সেটা হচ্ছে নিউট্রিশনিস্ট, বা যেটাকে বলা হয় ডায়াবেটিশিয়ান। ডায়াবেটিশিয়ানে কি হয়, ডায়াবেটিশিয়ানে তোমাদের খালি কি লাগে, এমএসসি নিউট্রিশনে এমএসসি করতে হয়,
এবং তার সাথে একটা সার্টিফিকেট তোমাকে জোগাড় করতে হয়। সেইটার বেসিসে তুমি চাইলে তোমার চেম্বারও খুলতে পারো, যেমনভাবে ডাক্তাররা চেম্বার খোলে সেই রকম তুমিও চেম্বার খুলতে পারো এবং তুমিও সেখানে বসতে পারো এবং তুমিও রোগীর চেক আপ করতে পারবে। এবং তার সাথে তুমি বিভিন্ন জিম বা এইসব জায়গায় ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কিন্তু কনসালটেন্ট হিসাবে হায়ার তোমাকে করা হতে পারে। তো এরকম লাইন অনেক আছে, তোমরা হয়তো অনেকেই জানো না, তোমরা খালি ডাক্তার ইঞ্জিনিয়ার এই দুটো হয় এটাই তোমরা জেনে বসে আছো, কিন্তু কেরিয়ার অপশন অনেক রয়েছে। আসবো সেই কেরিয়ার অপশনে, একটু বাদে আসছি। এইবার লাইফের সব থেকে বড় ভুল করে বসেছি স্যার, আর্টস নিয়ে নিয়েছি, লাইফের তো সব দরজা বন্ধ। বাবা মাকে গিয়ে যখন বলা হচ্ছে বাবা আমি আর্টস নিয়ে পড়তে চাই, মা আমি আর্টস নিয়ে পড়তে চাই, তখন বাবা এরকম মাথায় হাত দিয়ে বসে পড়ে, হায় হায় আমার ছেলে মেয়ে, সে তো নিজের জীবন নষ্ট করে দিচ্ছে রে, আর্টস নেবে বলছে, হায় হায় আমার মান সম্মান কোথায় গেল। কমন প্রবলেম সবার বাড়িতে, কমন। দেখো এই মাধ্যমিকের পরেই এটা শুরু হবে যে জোর করে সায়েন্সে ঢোকানোর চেষ্টা হবে। কি কারণ? বাবা মায়েদেরও কারণ আছে অবশ্যই। বাবা মায়েদের মনে হয় যে আর্টস স্ট্রিম থেকে কোনো ভালো কেরিয়ার অপশন হয় না। এটাই তো, পৃথিবীর যত ভ্যাকেন্সি রয়েছে, পৃথিবীর ক্ষেত্রে বলছি আমি, পৃথিবীর যত ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে 80% হয় আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য, 80%। আমাদের দেশে সেই সংখ্যাটা 50% অ্যাপ্রক্স। কিন্তু সারা পৃথিবীতে কিন্তু আর্টসের স্টুডেন্টদের ভ্যালু বেশি, সায়েন্স বা কমার্সের ভ্যালু কম। শুনে অবাক লাগবে কিন্তু এটা বাস্তব। সব থেকে বেশি চাকরি পাওয়া যায় আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। এবার আমাদের দেশে, তাহলে আমাদের দেশে তো নেই, আমার ছেলে মেয়ে তো আমার দেশেই থাকবে, তাহলে আমার ছেলে মেয়ের তো দরজা বন্ধ। একদমই তা নয়, সঠিক দরজায় গিয়ে তোমাকে ঠক ঠক করতে হবে, তাহলে গিয়ে সেই দরজাটা খুলবে। যেই বাড়িতে লোকই নেই সেই জায়গায় গিয়ে যদি ঠক ঠক করো দরজা, সেই দরজা খুলবে? খুলবে না। তাহলে এমন জায়গায় যেতে হবে যেখানে আমার অপরচুনিটি রয়েছে। তো আমি সেই রকম কিছু রাস্তা তোমাদের দেখাচ্ছি। তবে তুমি আর্টসকে সায়েন্সের সাথে তুলনা করবে না, এই কারণে বলছি, সায়েন্স বা কমার্সের সাথে। সায়েন্সে যারা চাকরি পায় প্রথম স্যালারি আর্টসের যারা চাকরি পাবে তাদের থেকে হাই হয়। কিন্তু যদি আমরা দেখি মানে কেরিয়ার যত এগোবে, আর্টসের যে লাইনগুলো হয় এখানে কিন্তু কামাবার জায়গা অনেকটা বেড়ে যায় সায়েন্স বা কমার্সদের তুলনায়। আসছি কিভাবে বলছি। যেমন আমরা বাধা গোছের যে সাবজেক্টগুলোকে চিনি, আমরা সাবজেক্ট নিই কি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি, ফিজিওলজি। এই সাবজেক্টগুলোর মধ্যেই আমরা কি করি, এটা কি সাইকোলজি, সরি, এই কটা সাবজেক্টের মধ্যে, সাইকোলজিও যদিও বা সবাই করে না, এই কটা সাবজেক্টের মধ্যে এই যে ফিজিওলজি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি, এর মধ্যে সবাই ঘোরাফেরা করে। হ্যাঁ, এই সবগুলোরও কেরিয়ার অপশন রয়েছে, কিন্তু আমাদের দেশে অনেকটা কম। কিন্তু আমরা সব থেকে বেশি এই সাবজেক্টগুলো নিয়ে পড়ছি। তাহলে আর কি অপশন রয়েছে? আমরা যদি ভবিষ্যতে বড় জায়গায় পৌঁছাতে চাই, তাহলে এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে তুমি অনেক দূর অবধি তুমি একজন সাইকোলজিস্ট হতে পারো। আমার সব থেকে কাছের উদাহরণ হচ্ছে আমার নিজের কাকার মেয়ে, যিনি লন্ডনে আছে। ও সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছিল এবং লন্ডনে একটা বড় ফার্মে একটা বড় জায়গায় চাকরি করছে। ইন্ডিয়া থেকে দেন আমেরিকায়, ইউকেতে পড়তে যায়, লন্ডনে ওখানে পড়তে গিয়ে তারপর ওখান থেকে জব পায়। তো এই লাইন নিয়েই পড়াশোনা করেছিল সে। তাহলে অপশান তো আছে, আমরা চুজ করতে পারি না বা আমরা বাছি না। আমরা যাই হচ্ছে সবাই বাধা হচ্ছে, যেই রুটে ছুটছে আমরাও সেই রুটেই ছুটতে চাই। একটু আলাদাভাবে ছুটলে অনেক অপশান রয়েছে। আরও দেখাচ্ছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে তুমি মানে এইখানে পড়ার পর তুমি কলেজে গিয়ে বিসিএ পড়তে পারবে, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এটার একটা হিউজ ডিমান্ড বর্তমানে তৈরি হচ্ছে। আমরা দেখতে পাবো চ্যানেল, কত চ্যানেল তৈরি হয়েছে, কত নিউজ চ্যানেল, এবং তাতে কত বড় বড় মিডিয়া পার্সনরা তোমাদের এখানে রয়েছে। মানে তোমরা দেখতেই পাও মিডিয়া পার্সনদের মধ্যে স্টার্টিং হয় যারা চাকরি পায় 12,000, 15,000, 10,000 এরকম স্যালারিতে। কিন্তু ঢোকার পর তারা যখন নিজের
কাজ দেখাতে থাকে, যারা নিউজের বড় বড় অ্যাঙ্কার হয়, তোমার ধারণা নেই তারা কত লাখ টাকা স্যালারি পায়, 8 লাখ 10 লাখ এইরকম স্যালারি হয়, এবং তাদেরকে রীতিমতো কেনার মতন সিচুয়েশন চলে আসে, কিনে নেয়। এটা তো বাদ দাও, এই লাইনে এখন ইন্ডিভিজুয়াল পার্সনরা অনেক বেশি গ্রো করছে, যারা নিজেদের আলাদা একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিউজ তৈরি করছে এবং সেখানে অনেক বেশি গ্রো করছে। তো এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বর্তমান যুগে সব থেকে বুমিং সেক্টর, যেখানে তুমি একটা মিডিয়া হাউসে কাজ করতে পারো, 1 নাম্বার অপশন। দ্বিতীয়, তুমি তোমার নিজের মিডিয়া হাউস তৈরি করতে পারো, খুব ইন্ডিপেন্ডেন্টলি এখন তৈরি করা যায় এটা। তো এটার জন্য এই অপশনটা কিন্তু খুব ভালো। এরপরে আসছি নিউট্রিশন, আবারও আসছি নিউট্রিশনের পয়েন্টে। তোমার যদি মনে হয় যে একটা সাবজেক্ট যেটা মার্কস তোলার জন্য রাখবে, তাহলে নিউট্রিশন রাখতে পারো, কিন্তু আর্টসের সাথে নিউট্রিশনের এই কম্বিনেশন খুব একটা ভালো কম্বিনেশন নয়। এবার চলে আসছি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটা বর্তমান সময়ে সায়েন্সে যারা পড়বে তারা কি পড়বে, সায়েন্সে যারা পড়ছে তারা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স পড়বে, যেটা তুমি পড়তে পারবে না, ডেটা সায়েন্সের জন্য ম্যাথস লাগে। তোমরা পড়তে পারো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর ব্যবহার যখন তুমি জানবে তখন তোমার চাকরির ক্ষেত্রে সুবিধা হবে, এবং ভবিষ্যতে এইটা একটা বুমিং জায়গা হতে চলেছে। তো অবশ্যই এই অপশনটাকে তোমরা কিন্তু চুজ করতে পারো। আর কি রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। এইটা কি, এখান থেকে আমরা যেটা দেখতে পাই যে বিভিন্ন রকমের যত ফার্ম আছে, যত কোম্পানি আছে, তাতে HR বলে একটা পোস্ট হয়, HR হিউম্যান রিসোর্স। এরা এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে থাকে, কিসে, MBA পড়ে এটায়, ঠিক আছে। তো তুমি চাইলে এইটা নিয়ে পড়াশুনো করে এই লাইনের দিকেও এগোতে পারো, একসময় গিয়ে MBA করে তুমি কোনো বড় কোম্পানিতে বড় পোস্ট, HR পোস্ট মানে বড় পোস্ট, ঠিক আছে, একটা বড় পোস্টে ভালো স্যালারি নিয়ে তুমি কিন্তু চাকরি পেতে পারো, এবং এই চাকরিটা ম্যাক্সিমাম আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই কিন্তু পেয়ে থাকে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা সায়েন্সের স্টুডেন্টরাও করতে পারে এবং আর্টসের স্টুডেন্টরাও করতে পারে। আমাদের দেশের থেকে বিদেশে এই সাবজেক্টটার ভ্যালু কিন্তু অনেক অনেক বেশি, তবে একটা সময় আসবে আমাদের দেশেরও এই সাবজেক্টের ভ্যালু করতে হবে লং টার্মে গিয়ে। তবে এখনের কথা যদি ভাবো, এখনের কথা ভেবে তুমি যদি এগো, তাহলে আমি বলবো এনভায়রনমেন্টাল স্টাডিজ তুমি তোমার মার্কস তোলার জন্য রাখতে পারো, কিন্তু বর্তমানে আমাদের দেশে এইটার চাকরি কম, বিদেশে প্রচুর রয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি বর্তমানে বুমিং সেক্টর হিসাবে তুমি এইটাকে দেখতে পারো। যদি কোনো স্কুল দেয় তাহলে আমি বলবো চোখ বন্ধ করে এই সাবজেক্টটা নাও, কারণ ভবিষ্যৎ এই দিকেই এগোচ্ছে, ঠিক আছে। চলো তারপর এরপর আসছি কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা সব থেকে কুল থাকে। কেন কমার্স নিয়েছো জিজ্ঞাসা করলে বলে, আরে ভাই অত চাপ নিতে পারবো না, কুল থাকবো, ক্যাশ থাকবো। কিন্তু হিসাব মতন এই কমার্স কিন্তু এতটা ইজি সাবজেক্ট নয়। কমার্স 11-12 যথেষ্ট টাফ, গ্র্যাজুয়েশনে গিয়ে অনেকটা ইজি হয়, কারণ এই 11-12 যা শেখানো হয় গ্র্যাজুয়েশনেও প্রায় সেম থাকে। অনেকে এটা চুজ করেই এই কারণে যাতে খুব ইজিলি কলেজটা কমপ্লিট করতে পারে, কিন্তু অনেকে এইটা জানে না এর কিন্তু অনেক কেরিয়ার অপশন রয়েছে। কমার্স অনেকে অ্যাভয়েড করে, কমার্সের সংখ্যা পশ্চিমবঙ্গে সব থেকে কম, কমার্স স্টুডেন্ট সব থেকে কম পশ্চিমবঙ্গে, সব থেকে বেশি কি আর্টস, তারপরে সায়েন্স, তারপরে কমার্স। তো কমার্সের স্টুডেন্ট সংখ্যা সব থেকে কম হয়ে থাকে, কিন্তু কম হওয়ার পিছনে কিন্তু কারণ নেই কোনো। কমার্সের স্টুডেন্টরা চাইলে বড় বড় জায়গায় বড় বড় পজিশনে তারা বসতে পারে, বড় বড় কোম্পানির। এছাড়াও নিজের বিজনেস তো আছেই, ওটাই আমি বলছিই না, নিজের বিজনেস খোলা অনেকটা ইজি একজন কমার্স স্টুডেন্টের ক্ষেত্রে, যদিও বা এরা চাকরির অপশানও কিন্তু অনেক বেশি থাকে। তো এই পয়েন্টে আসি, কমার্সের স্টুডেন্ট যারা, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে যে সাবজেক্টগুলো নিয়ে থাকে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এই কটা সাবজেক্ট নিয়ে থাকে। এর মধ্যে ইকোনমিক্সের উল্লেখ আমি করব। এই ইকোনমিক্সের ক্ষেত্রেও SSC CGL একটা আলাদা পেপার থাকে,
যেটায় যাদের ইকোনমিক্স আছে তারা বসতে পারে এই পরীক্ষাটায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো ইকোনমিক্সের একটা এসএসসি সিজিএল এর মতন পরীক্ষাও কিন্তু আলাদা ভ্যালু রয়েছে। আর এই সাবজেক্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা নিয়ে থাকে। অনেকে বিবিএম নেয়, মানে তোমার বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স, এইটা অনেকে নিয়ে থাকে। আমি বলবো যারা ইকোনমিক্স নিয়ে পড়াশুনো করছো তাদের বিবিএমটা রাখা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি বলবো যারা ইকোনমিক্সের লাইনে যেতে চাও, বড় বড় অপশান রয়েছে ইকোনমিক্সের লাইনে, এরা কিন্তু স্ট্যাট বলে এই যে স্ট্যাটিস্টিক্স, এটা তাদের খুব কাজে লাগে। তো ইকোনমিক্সের সাথে যদি স্ট্যাটিস্টিক্স এই অপশনালটা রাখা যায়, তার সাথে অ্যাকাউন্টেন্সি মাস্ট, তার সাথে আর স্কুল কি দিচ্ছে সেইটার উপরে এরকম কোনো কম্বিনেশন যদি পাও খুব ভালো হয়, তোমরা যদি লাইফে বড় কিছু করতে চাও। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কমার্স স্টুডেন্টরা বিকম করার পর করে হচ্ছে কি ক্যাট বা ম্যাটের মতন পরীক্ষায় অ্যাপিয়ার করে তারা কি করে এমবিএ মানে করে, এমবিএ করার পর তারা কিন্তু বড় বড় কোম্পানিতে চাকরি পেতে পারে, ঠিক আছে। তো এইটা রইল একটা অপশান। এছাড়াও তোমরা বর্তমান সময় দাঁড়িয়ে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা তোমরা রাখতে পারো আরেকটা সাবজেক্ট হিসাবে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে আবারও বলছি, এই অপশানটা তোমরা আর্টসেও রাখা যায়, কমার্সেও রাখা যায়। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টটা কিন্তু অবশ্যই রাখতে পারো। আশা করি আমি যা যা বললাম এটা তোমাদের কাছে ক্লিয়ার। এইবার আমি তোমাদের কেরিয়ারের রাস্তা দেখাচ্ছি যে কি কি করতে পারো তোমরা যারা সায়েন্স নিয়েছো। মাথায় রাখবে যারা যারা সায়েন্স নিয়েছো তারা আর্টসের যত রকমের কেরিয়ার দেখাবো বা কমার্সের যত রকমের কেরিয়ার দেখাবো সব অপশানে অ্যাপিয়ার করতে পারে। মানে স্যার, হ্যাঁ, সায়েন্সের এটা অ্যাডভান্টেজ যে সায়েন্সে এই সেক্টরগুলো খালি সায়েন্সের যারা তারাই হতে পারবে, কিন্তু এইগুলোও সায়েন্সের যারা তারা হতে পারে, এইগুলোও সায়েন্সের যারা তারা হতে পারে। তবে সব নয়, কমার্সের কিছু জিনিস বাদ আছে, কমার্সের সব কটাতে হতে পারবে না। তো চলো দেখে নিই। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা 3 ধরনের পরীক্ষা দেখতে পাই। একটা তো মাধ্যমিকের পরেই অ্যাপিয়ার করা যায়, সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এটা মাধ্যমিকের পরেই করা যায়, উচ্চ মাধ্যমিকও পড়তে হবে না তোমায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পলিটেকনিক বলে একটা এক্সাম হতো আগে, এখন আর সেটা হয় না। মাধ্যমিকের রেজাল্ট তোমার যদি খুব ভালো হয়ে থাকে, তুমি ডাইরেক্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তুমি জয়েন করে যেতে পারবে এবং সরকারি কলেজ থেকে পড়াশুনো করে তুমি একটা চাকরি পেতে পারো। সেই চাকরিতে মিনিমাম স্যালারি থাকে 12,000 টাকা স্টার্টিং, সরকারি জায়গায় পেলে আলাদা ব্যাপার, এবং ম্যাক্সিমাম 50,000 টাকা অবধি স্যালারি পেতে পারো, তোমার ক্যাপাবিলিটির উপর নির্ভর করছে। এবং প্রথমে ঢোকার পর তোমার স্যালারি কিন্তু বাড়তে বাড়তে অনেক উপরে যেতে পারে, ঠিক আছে। চলো এইবার আসছি ইঞ্জিনিয়ারিংয়ের তোমার যারা হচ্ছে বিটেক। এই বিটেক করার জন্য তোমার দুটো এক্সাম রয়েছে, একটা হচ্ছে তোমার WBJEE, আরেকটা হচ্ছে সেন্ট্রাল থেকে অর্গানাইজড হয়, সেটা হচ্ছে কি JEE মেন্স অ্যান্ড অ্যাডভান্স। এখান থেকে IIT অ্যাডভান্স থেকে আমরা IIT-তে যেতে পারি, ঠিক আছে। তো এই লাইনে তোমার জন্য রয়েছে বিটেকের যদি অপশান দেখি, আমাদের দুটো রাস্তা খোলা আছে। এই দুটো একই সাথে প্রিপারেশন নিতে হয়, বা এইটার প্রিপারেশন তোমরা নিতে পারো যেখান থেকে তোমরা বিটেক ডিগ্রি করতে পারবে এবং বিটেক ইঞ্জিনিয়ার হয়ে তুমি ভালো জায়গায় নিজের কেরিয়ার স্থাপন করতে পারো। এইটার ক্ষেত্রে আমি বলবো তোমার স্যালারি স্টার্টিং যদি মিনিমাম ধরি 15,000, ম্যাক্সিমামটা অনেক বেশি, ম্যাক্সিমাম তোমার স্যালারি 10 লাখ টাকাও হতে পারে। মানে শুনে অবাক লাগবে, তবে 10 লাখ টাকাও হতে পারে, ঠিক আছে, পার মান্থ বলছে এগুলো। ওকে, চলো এইবার আসছি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এর তোমার রাস্তা দেখালাম। একটা হচ্ছে কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর এটা হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ার। এইবার আসছি হচ্ছে ডক্টর। ডক্টরের ক্ষেত্রে আরেকটা জায়গা হয় ইঞ্জিনিয়ারের, যেটা হচ্ছে আর্কিটেকচার, BArch। এটাও একটা অপশান রয়েছে, আমি লাস্টে গিয়ে দেখাবো এটার ব্যাপারে, লাস্টে বলবো। ওকে, ডক্টরের ক্ষেত্রে আমরা একটাই এক্সাম দিতে পারি, যেটা হচ্ছে নিট। এই নিটের র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে তুমি ডাক্তার হতে পারবে। ওকে, এইবার আরেকটা অপশান আসে নার্স। এই নার্সের জন্য অনেকগুলো পরীক্ষা হয়, যার মধ্যে ANM GNM,
এএনএম জিএনএম বলে একটা পরীক্ষা হয়, এই পরীক্ষাটাতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এমন কোনো কথা নেই। এই এএনএম জিএনএম এর জন্য তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডেরও হতে পারো, তো এটাই কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তোমার যদি জেনপাস ইউজি বলে একটা পরীক্ষা হয়, জেনপাস ইউজি, এই জেনপাস ইউজিতে তোমাকে যদি অ্যাপিয়ার করতে হয় তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, ঠিক আছে। এছাড়া নার্স হওয়ার জন্য এইমস বিএসসি নার্সিং বলেও একটা পরীক্ষা হয়, এটার জন্য তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং পিসিবি থাকতে হবে, ঠিক আছে। এইমস বিএসসি নার্সিং, ওকে। এছাড়া আরও পরীক্ষা হয় যেটা হচ্ছে জিপমার, তারপর আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট, আর্মির একটা এক্সাম হয়। তো এরকম প্রচুর নার্সিংয়ের কিন্তু প্রচুর অপশান রয়েছে। আর মাথায় রাখবে এর মধ্যে এটাতে যে চাকরি পাবে বা এটাতে যে চাকরি পাবে বা এটা রেলের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এটাতে যে চাকরি পাবে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে, অন্য সব কিছুর মধ্যে ধরাছোঁয়ার বাইরে, ঠিক আছে। হ্যাঁ, ডক্টর, নর্মাল ডক্টর অন্যভাবে মানে চেম্বার করে বেশি কামায়, কিন্তু স্যালারির দিক দিয়ে দেখলে এরা কিন্তু অনেকটাই বেশি কামায় নর্মাল রাজ্য সরকারের ডক্টরের থেকে, ঠিক আছে। চলো, তো এই রইল অপশান। এইবার আসছি কি, এই নার্স হওয়ার জন্য কিন্তু নিটের পরীক্ষা দিয়েও তুমি নার্স হতে পারো। এমন অনেক পরীক্ষা হয় যেখানে নিটের র্যাঙ্কের উপর ভিত্তি করেও কিন্তু নার্স হওয়া যায়। ঠিক সেম প্যারামেডিক্যালের ক্ষেত্রেও নিটের র্যাঙ্ক দিয়ে কিন্তু তুমি সেন্ট্রালে বিভিন্ন কলেজে প্যারামেডিক্যালেও ভর্তি হতে পারো গভর্নমেন্টে, ওকে। এছাড়া প্যারামেডিক্যাল পাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার একটা পরীক্ষা নিয়ে থাকে, সেটার নাম হচ্ছে এসএমএফডব্লিউবি। এসএমএফডব্লিউবি পরীক্ষা দিয়ে তুমি কিন্তু প্যারামেডিক্যালে অ্যাপিয়ার করতে পারো। এছাড়া জেনপাস ইউজির মতন পরীক্ষা রয়েছে, দেখো তোমার কাছে কতগুলো অপশান রয়েছে। জেনপাস ইউজির মতন পরীক্ষা দিয়ে তুমি প্যারামেডিক্যালে অ্যাপিয়ার করতে পারো, ওকে। এইমস প্যারামেডিক্যাল বলে একটা পরীক্ষা হয়, এইমসের প্যারামেডিক্যালের পরীক্ষা হয়, জিপমারেরও প্যারামেডিক্যাল রয়েছে। তো সব কিছুর এগুলোর প্যারামেডিক্যাল রয়েছে, ঠিক আছে। আর্মি প্যারামেডিক্যাল রয়েছে, রেলের প্যারামেডিক্যাল রয়েছে। তো যতগুলো নার্সিংয়ের অপশান রয়েছে ততগুলো প্যারামেডিক্যালের অপশান রয়েছে। নার্সিংয়ে ফিমেলদের মানে অপশান কিন্তু অনেকটা বেশি হয়, এটাও একটু দেখতে হবে। প্যারামেডিক্যাল সবার জন্য, মেল ফিমেল বোথ, ঠিক আছে, ক্লিয়ার। এবার আসছি ডায়েটেশিয়ান। ডায়েটেশিয়ানের জন্য আলাদা কোনো পরীক্ষায় বসতে হয় না ওইভাবে, তবে তোমাকে পড়াশুনো করতে হবে, বিএসসি এমএসসি এগুলো পড়াশুনো করতে হবে, ঠিক আছে। তো সেখান থেকে তুমি ডায়েটেশিয়ান হতে পারো। এবার আসছি আইটিইএস। এই আইটিইএস কি জিনিস? এই আইটিইএস হচ্ছে যারা ইঞ্জিনিয়ার হয় তারা যায় আইটি সেক্টরে, যারা ইঞ্জিনিয়ার হয় না তারা কিন্তু আইটিইএস এ যেতে পারে। স্যার আইটিএস এটাতে খালি সায়েন্সই যেতে পারবে না, আর্টস সায়েন্স কমার্স সবাই আইটিএস এ যেতে পারে। কি বললাম? আর্টস সায়েন্স কমার্স সব ছেলে মেয়েরাই আইটিএস এ কিন্তু যেতে পারে। যে কোনো আইটি সেক্টর, যেমন টিসিএস বলো, উইপ্রো বলো, তারপরে ইনফোসিস বলো, সব কোম্পানি যত আইটি কোম্পানি আছে তাতে আইটিইএস এ প্রচুর পরিমাণে হায়ারিং হয়। এটা হচ্ছে ব্যাক অফিস জব, যাদেরকে আমরা বলে থাকি বিপিও বিপিএস। স্যার বিপিও মানে কি সারাদিন কলে কথা বলতে হবে ওটাকে বিপিও বলে? একদম ভুল ধারণা তোমাদের। বিপিও বা বিপিএস এটা একেবারে ওই কল ধরার কাজ নয়, যদিও বা ওই ডিপার্টমেন্টও থাকে, ওটা আলাদা, ওর একটা নাম আছে। কিন্তু বিপিও বিপিএস মানে হচ্ছে তোমার ব্যাক এন্ডের কাজ, ব্যাক এন্ডের টেকনোলজিক্যাল কাজই থাকে, সেটা ওরা ট্রেনিং দিয়ে শিখিয়ে নেয়। এবং এর জন্য এই আইটিএস এ ঢোকার জন্য টিসিএস এনকিউটি বলে একটা এক্সাম হয়। কি বললাম? টিসিএস এনকিউটি। এটা তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়ার পর, তোমার গ্র্যাজুয়েশন করার পর কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, আর্টস সায়েন্স কমার্স যে কোনো কেউ। আরেকটা হয় টিসিএস আইওএন এনকিউটি, টিসিএস আইওএন এনকিউটি, ঠিক আছে। তো এই এক্সামগুলো দিয়ে, এছাড়া আরো অনেক এক্সাম হয়, এমক্যাট হয়। এইসব পরীক্ষা দিয়ে তুমি বেসরকারি কোম্পানিতে বড় বড় জায়গায় কিন্তু চান্স পেতে পারো। আরো অনেক পরীক্ষা হয়। তাহলে তোমার জন্য অপশন কমতি নেই। তুমি সায়েন্স হলেও অপশন কমতি নেই, আর্টস হলেও অপশন কমতি নেই। এগুলো আর্টসের কথাই বললাম, ঠিক আছে। এরপরে আসছি ডিফেন্স। ডিফেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যারা লোয়ার র্যাঙ্কের যে মানে আর্মি, এয়ারফোর্স, নেভিতে,
আর্মির ক্ষেত্রে আর্টসের যারা সবাই অ্যাপিয়ার করতে পারে, আর্মির ক্ষেত্রে আর্টস অ্যাপিয়ার করতে পারে, কিন্তু এয়ারফোর্স এবং নেভির ক্ষেত্রে সায়েন্সদের একটা আলাদা প্রেফারেন্স থাকে। তো তাই জন্য আমি ডিফেন্সটাকে এই সেক্টরের মধ্যে লিখেছি। আদারওয়াইজ কিন্তু সবাই এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারে। নিচের তলার যে পোস্টগুলো হয় সেগুলো অগ্নিবীর বলে যে পরীক্ষা, সেটার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। কিন্তু যারা আর্মি অফিসার হতে চাইছো তাদের জন্য আমি যদি বলি, এই ডিফেন্সের ক্ষেত্রে আমরা যদি বলি অফিসার হতে চাও, তোমার স্বপ্ন অফিসার হওয়ার, তাহলে দুটো পরীক্ষা হয়ে থাকে। একটা হচ্ছে এনডিএ অ্যান্ড এনএ, যেটার ব্যাপারে আমরা তোমাদের এই চ্যানেলে কিন্তু হালকা হালকা গাইড করব। আমি চাই বেঙ্গলের ছেলেমেয়েরা এই পরীক্ষায় অ্যাপিয়ার করুক। বর্তমানে যে অবস্থা, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরে যা চলছে বা ভিতরে দেশের ভিতরে যা চলছে, আমাদের দরকার আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক ছেলে মেয়েকে এই লাইনে নিয়ে আসা, আর্মি অফিসার বানানো, না হলে সব কিছু ঘেটে যাচ্ছে, সত্যি কথা বলছি। যাই হোক, আরও কিছু অফিসার র্যাঙ্কের আরেকটা পরীক্ষা হয় সিডিএস। এই দুটো পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষাটার জন্য খুব অল্প বয়সের অবধি এজ থাকে, 19.5 বছরের মধ্যে তোমাকে পেতে হবে, না হলে তুমি হতে পারবে না। এবং এই এনডিএ এনএ এখানে যদি পাও তাহলে তোমার ফার্স্ট র্যাঙ্ক আর্মির ক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্ক তোমার কি হবে? কমান্ড্যান্ট, যেটাকে আমরা বলে থাকি ক্যাপ্টেন, ঠিক আছে? কমান্ড্যান্ট হিসাবে। তোমার নেভিতে হবে সেকেন্ড কমান্ড্যান্ট হিসাবে, এবং এয়ারফোর্সে তুমি পাবে হচ্ছে ফ্লাইং অফিসার হিসাবে তোমার রিক্রুটমেন্ট হয় এই পরীক্ষাটা ক্লিয়ার করলে। তার মানে তোমার ফার্স্ট রিক্রুটমেন্ট কি লেভেলের বলো তো? তোমার কোনো যদি ধারণা থাকে, আইএস দেখেছো, সিংঘম, মানে তোমরা যেহেতু মাধ্যমিকের তাই জন্য আমি তোমাদের এই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সিংঘম দেখেছিল তো, আইপিএস অফিসার, বা অন্যান্য সিনেমায় আইএএস অফিসার, ঠুকরা কে মেরা প্যার ইন্তেকাম দেখেগি, গানটা শুনেছো তো? ওখানে আইএস র্যাঙ্কের অফিসার দেখেছিলে। তোমার ওই র্যাঙ্কে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, তা আবার কত বছর বয়সে? 19.5 বছর বয়সে, তাও আবার কি আর্মি অফিসার। লক্স বলে একটা সিনেমা ছিল ঋত্বিক রোশনের, দেখেছো? ওখানেও এনডিএ ছিল, ঠিক আছে? তো তুমি চাইলে ওই রকম র্যাঙ্কে কিন্তু পেতে পারো। ও এনডিএ ছিল বা সিডিএস ছিল বোধহয়। যাই হোক, সিডিএস এর ক্ষেত্রে এজটা একটু বেশি থাকে, 25 বছরের মধ্যে তুমি ঢুকতে পারবে। সিডিএস এর ক্ষেত্রে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হলে এই লাইনে কিন্তু যেতে পারো, ঠিক আছে? এখানের ক্ষেত্রে সব থেকে বেশি চান্স থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তবে আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা, তারাও এনডিএতে অ্যাপিয়ার করতে পারে। তারা যখন চান্স পাবে তারা খালি আর্মিতেই চান্স পাবে, তারা এয়ারফোর্স নেভিতে যেতে পারবে না। কিন্তু সিডিএস থেকে কিন্তু অনেক জায়গায় যাওয়া সম্ভব, তবে এয়ারফোর্স নেভিতে এদেরও সম্ভাবনা কম থাকে। তবে আর্মিতে এরা অবশ্যই যেতে পারে। সিডিএস পরীক্ষা আর্মির জন্য হয়ে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? এইবার চলে আসছি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের জন্য। দেখো, কিছু আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য এগুলো আমি বললাম, যেগুলো বললাম যে আর্টসরা অ্যাপিয়ার করতে পারবে, কমার্সরা অ্যাপিয়ার করতে পারবে, সেগুলো তো আরেকবার মার্ক করে দিচ্ছি। যেগুলো আর্টস বা কমার্স সবাই অ্যাপিয়ার করতে পারবে, সেটা হচ্ছে এই পরীক্ষাটা, এটা কিন্তু আর্টস কমার্স সবাই অ্যাপিয়ার করতে পারে। আরো এএনএম জিএনএম, আর্টস কমার্স সবাই অ্যাপিয়ার করতে পারে, ঠিক আছে? এই অপশনগুলো কিন্তু সবার জন্য, এমন কোনো কথা নেই যে খালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারাই অ্যাপিয়ার করতে পারে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এখানে সায়েন্স বা কমার্সের দরকারই নেই, তুমি মাধ্যমিকের পরেই করতে পারবে। স্যার আমি উচ্চ মাধ্যমিক করে নিয়েছি, তারপরে কি করতে পারবো? হ্যাঁ পারবে, উচ্চ মাধ্যমিক করার পরেও পারবে, তবে তোমার তখন মাধ্যমিকের মার্কশিট দেখেই তোমাকে ভর্তি নেওয়া হবে। তাহলে এখানে আমি যেগুলো মার্ক করে দিলাম, এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে তুমি আর্টস হও, সায়েন্স হও, কমার্স হও, যে কেউ এটাতে কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এর পরের পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা। আর্টস ব্যাকগ্রাউন্ড মানে তো লাইফ শেষ, সব শেষ, দুনিয়া শেষ, একদমই নয়। তোমাদের জন্য খুব বড় বড় অপশান রয়েছে, ভালো ভালো অপশান রয়েছে। যেমন হচ্ছে মাস কমিউনিকেশন। এই মাস কমিউনিকেশন নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করে বড় বড় নিউজ মিডিয়াতে তুমি কিন্তু সুযোগ পেতে পারো। হ্যাঁ, তোমাকে নিজের দমে খাটতে হবে, তোমাকে কেউ বাড়িতে এসে চাকরি দিয়ে যাবে না। কারণ এই পরীক্ষাগুলো কেন চাকরি পেতে প্রবলেম হয়? প্রবলেম একটাই, এর কোনো কম্পিটিটিভ এক্সাম হয় না। সায়েন্সের গুলোর কি হয়, কম্পিটিটিভ এক্সামের থ্রু দিয়ে যেহেতু যাওয়া হয়, তাই জন্য
আস্তে 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 রাস্তা পেয়ে যায় সবাই। এগুলোতে কি হয়, এগুলোতে যেহেতু কম্পিটিটিভ এক্সামের থ্রুতে যাওয়া হয় না, তাই জন্য লোকের চাকরি ভাবে যে আমি তো চাকরি পাবো না, বোধহয় চাকরি হবে কি আদৌ না হবে, তোমাকে নিজেকে খুঁজতে হবে। তোমাকে নিউজ মিডিয়া যখন তুমি পড়ে নিলে, সব নিউজ মিডিয়াতে তোমাকে গিয়ে সিভি দিতে হবে, কেউ তোমাকে বাড়ি থেকে কোলে তুলে নিয়ে গিয়ে চাকরি দেবে না। এটাই হচ্ছে অনেকে বুঝতে চায় না, ঠিক আছে। তারপর এইচআর ম্যানেজমেন্ট, বিভিন্ন কোম্পানি, যত রকমের কোম্পানি আছে বড় বড় কোম্পানি, তাদের এইচআর রাখা বাধ্যতামূলক। এইচআর রাখতেই হবে। আমাদের কোম্পানিতে যে কত এইচআর আছে তার কোনো গোনাগুনতি নেই। এইচআর রাখা কোম্পানিতে বাধ্যতামূলক। এইচআর ছাড়া তুমি একটা কোম্পানি চালাতে পারবে না। এরপরে আসছে লয়ার। লয়ার দেখো অনেক রকমের হয়। একটা হয় প্রাইভেট, ঠিক আছে, একটা হয় গভর্নমেন্ট, আরেকটা হয় কোম্পানির কনসালটেন্ট। এই যে আমাদের কোম্পানিতেও প্রচুর লয়ার আছে যারা আমাদের লিগ্যাল কনসালটেন্ট হিসাবে আমাদের কোম্পানিতে রয়েছে, আমাদের গাইড করে। বিভিন্ন কোম্পানি চালাতে গেলে তাদের লয়ার প্রয়োজন। কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে যে আমরা একটা কিছু এদিক থেকে ওদিক হয়ে যাবে, তখনই গভর্নমেন্টে আমাদের উপর কেস ঠুকে দেবে বা কিছু। তো আমরা যাতে প্রত্যেকটা ল মেনটেন করে করতে পারি, তার জন্য এই পোস্টটা খুব ইম্পর্টেন্ট। যত বড় বড় কোম্পানি থাকে তাদের লয়ার থাকবেই থাকবে, মানে তারা মানে স্যালারিড লয়ার তারা। এছাড়া ল কনসালটেন্ট থাকে, ওকে। এর জন্য কি করতে হয় তোমাকে? বিএ এলএলবি, 5 বছরের কোর্স হয় এটা। বিএ এলএলবি পড়তে হয়। স্যার বিএ এলএলবি এটা কি খালি সায়েন্স আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই পড়তে পারে? একদমই নয়। সায়েন্সও পড়তে পারবে, কমার্সও পড়তে পারবে। তুমি ধরো কমার্স পড়েছো, অ্যাকাউন্টেন্সি অনার্স করেছো, বিকম করেও তুমি এলএলবি করতে পারো, তখন তোমার ডিগ্রির নাম হবে বিকম এলএলবি। তুমি বিএসসি পড়েও তুমি এলএলবি করতে পারো, তখন বিএসসি এলএলবি। তুমি ডাক্তারি পড়েও তুমি এলএলবি করতে পারো, এমবিবিএস এলএলবি। মানে একটা গ্র্যাজুয়েশন করার পর তোমাকে এলএলবি করতে হয়। বা তুমি ইন্টিগ্রেটেড বিএ এলএলবি করতে পারো, এটা একসাথে 5 বছরের কোর্স, ঠিক আছে। এছাড়া টিচার সায়েন্স আর্টস কমার্স সবাই হতে পারে, এটা তো তোমরা সবাই জানো। তোমাকে সেই অনুযায়ী ব্যাচেলার ডিগ্রি পড়তে হবে, মাস্টার্স ডিগ্রি পড়তে হবে, বিএড করতে হবে, তাহলেই তুমি টিচার হতে পারবে। ফ্যাশন ডিজাইনার, বর্তমান যুগ ফ্যাশনের যুগ। এই সময় ফ্যাশন ডিজাইনিং একটা গ্রোয়িং সেক্টর। এটা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই এটা করে থাকে ম্যাক্সিমাম। গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য তুমি কম্পিউটারে ধরো তুমি বিসিএ পড়েছো, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার সাথে তুমি গ্রাফিক ডিজাইনের কোর্স করেছো, তার জন্য তুমি এই যে গ্রাফিক ডিজাইনার হতে পারবে। আমাদের কোম্পানিতে অলরেডি অভিজিৎ বলে আমাদের অফিসের মধ্যে বসে আছে, অভিজিৎ এখনো বসে আছে হয়তো, ও আমাদের এখানকার গ্রাফিক ডিজাইনার। আমাদের যত থাম্বনেল হয়, ভিডিও এডিটিং হয়, ভিডিও এডিটার আলাদা, আমাদের ভিডিও এডিটারও রয়েছে, বিপ্লব নাম তার। তো এটা খালি আমাদের অফিস কলকাতার। আমাদের কতগুলো বিভাগ আছে ভাবো, আড্ডা 247-এর মোট 22টা স্টেটে আছে। তাহলে 22টা স্টেটে গ্রাফিক ডিজাইনার, মানে আমাদের কোম্পানিতে গ্রাফিক ডিজাইনারই আছে মোর দ্যান 40, এবং ভিএফএক্স ওরকম আর একটু বেশি, 45 মতন। এতজন তো আমাদের কোম্পানিতেই রয়েছে। এরকম কত কোম্পানি আছে ভাবো তো, ওকে। তো এইগুলো লাইনের ব্যাপারে অনেকেই জানে না। এগুলো জাস্ট তুমি পড়াশোনা কমপ্লিট করার পর একটা কোর্স করতে হয়, যেটা 1 থেকে 2 বছরের হতে পারে, গ্রাফিক ডিজাইনার বলো, ভিএফএক্স বলো। এবং এগুলো করার পর তোমাকে কোনো একটা কোম্পানিতে ইন্টার্ন হিসাবে ঢুকতে হবে। এই ইন্টার্ন হিসাবে ঢুকলে মোটামুটি তোমার ইন্টার্ন মানে 3 মাসের ইন্টার্নশিপে তুমি 5,000 টাকা করে পাবে, 5K। স্যার মাত্র 5,000 টাকা স্যালারি? ইন্টার্ন, তুমি কাজ শিখছো, তার জন্য তোমাকে একটা কাজ শেখার জন্য তোমাকে একটা টাকা দিচ্ছে, তোমাকে শেখাচ্ছে তার জন্য তোমায় টাকা দিচ্ছে, হয়ে গেল। এইবার তুমি একটা কোম্পানিতে সার্টিফিকেটটা দেখিয়ে আমি অমুক কোম্পানিতে ইন্টার্নশিপ করেছি, তাই সেটা দেখিয়ে তুমি স্টার্টিং স্যালারি তোমার হতে পারে 15K টু 35K, এটা স্টার্টিং স্যালারি হয়। তারপরে এবার বাড়তে যায়, ঠিক আছে। এমনও আছে, মানে আমাদের যে কোম্পানিতে করে সেটা পায়, একটা ইঞ্জিনিয়ারের থেকেও বেশি পায় সে, একটা নর্মাল ইঞ্জিনিয়ারের থেকেও সে কিন্তু বেশি পায় স্যালারি। তুমি একবার জিজ্ঞাসা করে নাও তোমার আশেপাশে ইঞ্জিনিয়ারদের, তাদের স্টার্টিং স্যালারি কত, তুমি দেখবে এর থেকে কমই হয়, ওকে। হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট একটা বড় একটা সেক্টর। এখন তোমরা নিজেরাও বুঝতে পারছো, হসপিটালিটি মানে কিন্তু হসপিটাল নয়, হসপিটালিটি মানে হচ্ছে তোমার সেবা শুশ্রূষা।
আমরা হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট আমরা দেখতে পাই, যে যেগুলো হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, যারা হোটেলে আমাদের সেবা শুশ্রূষা করে তারা এই নিয়ে পড়াশোনা করে এবং যথেষ্ট কঠিন পড়াশোনা। দেখে মনে হয় যে আরে ভাই তো আমাদের এসে খালি এই দিয়ে যাচ্ছে ওই দিয়ে যাচ্ছে, ওর জন্য খুব পড়াশোনা করতে হয়। এমনকি তুমি এখান থেকে বড় বড় শেফ যারা হয় তারা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়েই হয়ে থাকে। ঠিক আছে, চলো এরপর আসছি অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। এটা প্লেন, আমাদের যত প্লেন চলে তার মধ্যে দেখবে না যারা এয়ার হোস্টেস হয় বা যারা গ্রাউন্ড স্টাফ হয় তারা এইসব নিয়ে পড়াশোনা করে থাকে। এটা কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেই যাওয়া যায়। এছাড়া আইটিইএস, একটু আগেই যে বললাম টিসিএস এনকিউটি, টিসিএস আইওএন এনকিউটি, এমক্যাট, এই পরীক্ষা দিয়ে তুমি বড় বড় কোম্পানিতে আইটিএস বা ব্যাক অফিস জব যেগুলো সেগুলো করতে পারো। এটা সায়েন্স আর্টস কমার্স সবাই করতে পারে। নার্সের ক্ষেত্রে স্যার নার্স ওটা সায়েন্সের নয়, একটু আগেই বলেছিলাম একটা এক্সাম দেওয়া যায় যেটা দিয়ে তুমিও নার্স হতে পারো, সেটা হচ্ছে এএনএম জিএনএম, এটা দিয়ে তুমিও নার্স হতে পারো। ইঞ্জিনিয়ার, স্যার ইঞ্জিনিয়ার হতে পারবো আর্টস পড়ে? হ্যাঁ হতে পারবে, একটু আগে বলেছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি কি হতে পারবে, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো। তুমি আইটিআই পরীক্ষা দিয়ে আইটিআই এর পরীক্ষায় অ্যাপিয়ার করে ইঞ্জিনিয়ার হতে পারো। সায়েন্সের যারা তারাও হতে পারে, আর্টসের যারা তারাও হতে পারে, কমার্সের যারা তারাও হতে পারে। এবং এই আইটিআই করার পরেও তুমি ডাইরেক্ট এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে যাবে। ঠিক আছে, তো অপশন অনেক কিছু রয়েছে, তুমি যে কোনো লাইনে যেতে পারো। তুমি আগে পড়া তো শুরু করো, যেটা ভালো লাগে সেই সাবজেক্টটা চুজ করো। তোমার উপরে কেউ চাপিয়ে দিচ্ছে সেটা চুজ করবে না, বা গার্জিয়ান যারা দেখছেন আপনার ছেলে মেয়ের উপরে কিচ্ছু চাপিয়ে দিতে হবে না। সব লাইন থেকে আলাদা আলাদা লাইন যাওয়া যেতে পারে। তার জন্য একটা জিনিস করতে হবে, তাকে সদিচ্ছা রাখতে হবে চাকরিটা পাওয়ার। চাকরিটা পাওয়ার জন্য যেখানে যেখানে সিভি দেওয়া সেটা দিতে হবে। চাকরি খুঁজতে 3 থেকে 4 মাস বা 1 বছর অবধি আপনার ছেলে মেয়েকে সুযোগটা দিন, এইটুকুনি আমি বলবো। রাতারাতি কেউ চাকরি পেতে পারে না, পড়ে বেরিয়েই চাকরি পাওয়া সম্ভব নয়। ইঞ্জিনিয়াররাও পায় না, ডাক্তাররাও পায় না। তাহলে আপনার ছেলে মেয়ে পাবে, আপনি কেন আশা রাখছেন? একটা বছর টাইম দেবেন, একটা বছর টাইম দিলে আপনার ছেলে মেয়ে নিশ্চয়ই খুঁজে নেবে। এইটুকুনি ভরসা আপনার ছেলে মেয়ের উপর আপনাকে রাখতে হবে। এরপরে আসছি কমার্স ব্যাকগ্রাউন্ড। কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা সিএ পড়তে পারে। হ্যাঁ, সিএ এতই কঠিন, লোকের মনে মনে মুখে মুখে ছড়িয়ে আছে যে সিএ এতই কঠিন যে বছরের পর বছর এক্সাম দিয়েও পাশ করা যায় না, এত পড়তে হয়, এত পড়তে হয়। মানছি পড়তে হয়, মানছি পড়তে হয়, কিন্তু পড়ার পর ওই যে একটা সাইন, ওর যা ভ্যালু, এরকম একটা জাস্ট এরকম একটা এরকম এরকম করে নিয়ে দাগ টেনে দেবে, কাজ শেষ। এই যে ওই সাইনটার যে ভ্যালু আসবে, এটা চাইলেও কোনো মানে এই সাইনটা চাইলেও কোনো প্রধানমন্ত্রী করতে পারবে না। মানে আমি জাস্ট দেখালাম, জাস্ট এই সাইনের জায়গায় যদি প্রধানমন্ত্রীও সাইন করে সেটার ভ্যালু থাকবে না যদি একটা সিএ সাইন না করে। বুঝতে পারলে? তো এটা তুমি না সায়েন্স পড়ে হতে পারবে, না আর্টস পড়ে হতে পারবে। এটা হতে গেলে তোমাকে কমার্স লাইনেরই হতে হবে, নাহলে কারুর ক্ষমতা নেই এই জায়গায় পৌঁছানোর। একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার এর কাছে বাচ্চা জাস্ট। ঠিক আছে, সে যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হয়ে যাও, এর একটা সাইনে কোটি টাকা চলে আসে। ঠিক আছে, এরপরে আসছি ফিনান্স ফার্ম। ফিনান্সের যত ফার্ম হয়, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর আন্ডারে একটা ফার্মই থাকে, একটা কোম্পানি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর্ম করে নেয় এবং তার আন্ডারে প্রচুর লোক কাজ করে যারা এই অডিটিং করে। ঠিক আছে, এই যে অডিটার, এই অডিটারও কিন্তু এই একজন সিএ ফার্মের আন্ডারেই কাজ করে। ঠিক আছে, এই অডিটার একটা ফিনান্স ফার্মেই কিন্তু কাজ করে। ঠিক আছে, তারপর ম্যানেজমেন্ট। যে কোনো কোম্পানিতে তোমরা ম্যানেজমেন্ট লেভেলে লোক দেখতে পাবে যারা এমবিএ করে। তো কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা, তাদের এমবিএ করার অপশন রয়েছে এবং খুব ভালো অপশন থাকে তাদের। ব্যাংক অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ক্যাশিয়ার। ব্যাংকের ক্ষেত্রে যারা অ্যাকাউন্টেন্ট বা ক্যাশিয়ার হয় তাদেরকে কমার্স ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে, না হলে কোনো আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এটা হতে পারে না। ব্যাংকের অ্যাকাউন্টেন্ট এবং ক্যাশিয়ার। বিজনেস অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বিজনেস ক্যাশিয়ার, এটাও কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডেরই ছেলে মেয়েরা এই পোস্টে বসতে পারে। এবং নার্সিং, এই ক্ষেত্রে আবারও নার্সিং স্যার, নার্সিং তো আবারও বললাম এএনএম জিএনএম পরীক্ষা, তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও।
যাই হও না কেন তুমি এএনএম জিএনএম এর পরীক্ষায় বসতে পারবে। তাহলে বুঝতে পারলে তোমাদের কাছে কত অপশান রয়েছে। এছাড়াও আরও হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কথা আগেই বললাম, সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারে। সে তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, সবাই দিতে পারবে, তাই তো? এই আর্কিটেক্ট, এটা বি আর্ক বলে একটা মানে আমরা দেখতে পাই। এর জন্য আমাদের স্টেট গভর্নমেন্ট WBJEE বলে যে পরীক্ষাটা নেয়, ওই পরীক্ষাটা দিয়েই তুমি বি আর্ক এই লাইনে যেতে পারো, আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে পারো, WBJEE বলে যে পরীক্ষাটা হয়। ফার্মা ইন্ডাস্ট্রিজে যাওয়ার জন্য তোমাকে বি ফার্মা পড়তে হয়, বি ফার্মা। এই বি ফার্মা পড়ার জন্য তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBJEE বলে যে এক্সামটা হয়, এটা দিয়ে কিন্তু তুমি বি ফার্মা পড়তে পারো। ওকে, ক্লিয়ার? এগ্রিকালচার, বর্তমানে এটার প্রচুর ভ্যালু রয়েছে। এই এগ্রিকালচারের ভালো কলেজে পাওয়ার জন্য তুমি CUET বলে একটা এক্সাম হয়, CUET UG, এই পরীক্ষাটা দিয়ে তুমি এগ্রিকালচার লাইনে যেতে পারো। এর জন্য তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, এর জন্য তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। আরেকটা হচ্ছে কি স্কিল, এই স্কিলের জন্য তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, কেউ দেখতে যাবে না কি নিয়ে পড়েছো, তোমার খালি স্কিলটা আসা দরকার। সেটা হতে পারে তোমার AI স্কিল, সেটা হতে পারে তোমার VFX স্কিল, সেটা হতে পারে তোমার এডিটিং স্কিল, সেটা হতে পারে তোমার অন্য রকমের কম্পিউটার স্কিল, কোনো ডিজিটাল মার্কেটিং, বর্তমানে খুব বেশি গ্রুম করছে এটা ডিজিটাল মার্কেটিং। তো তুমি সব কিছু করতে পারো, তোমার কাছে পুরো দুনিয়া ওপেন, খালি তোমাকে জানলাটা খুলতে হবে, মুখটা ওই জানলার বদ্ধ ঘরের বাইরে বাড়াতে হবে এবং তারপরে দুনিয়াটাকে উপভোগ করতে হবে। দুনিয়াটা মজার জায়গা। এই যে এই জার্নি, তুমি যেই লাইনে ঢুকবে সেই লাইনে যে জার্নিটা, সেই জার্নিটাকে উপভোগ করতে হবে। সেই জার্নিটাই হচ্ছে সব থেকে মজাদার। আমরা যে মাধ্যমিক আজকে পাশ করে গেলাম, এই মাধ্যমিকের যে জার্নিটা তুমি পাস করেছো না, মানে ছোট থেকে বড় হওয়া, ওই ছোট থেকে বড় হওয়ার সময় যে শোনা মাধ্যমিক প্রথম সব থেকে বড় পরীক্ষা, ভালো করে দিতে হবে। তুমি ভেবে দেখো, আজকে তুমি মাধ্যমিক পাস করে গেছো, তুমি একবার পিছন ফিরে তাকাও, ভেবে দেখো ছোটবেলাটা কত ভালো ছিল না? ছোটবেলা থেকে বড় হলে, বড় থেকে আজকে সামনের দিকে যে কঠিন রাস্তাটা মনে হচ্ছে, খুব কঠিন লাগছে না? ওটা যেই মুহূর্তে অ্যাচিভ করে নেবে, আবার পিছনের দিকে ফিরে তাকাবে, কত ভালো ছিল দুনিয়াটা, আবার সামনে যাবে, আবার পিছনের দুনিয়া ভালো লাগতে শুরু করবে। তো আমি বলছি, এই যে জার্নিটা এগোচ্ছ না, এটাকে উপভোগ করো। তুমি একদিন ঠিক তোমার টার্গেটে পৌঁছে যাবে। টার্গেট নিয়ে চিন্তা করো না, টার্গেট নিয়ে চিন্তা করতে হবে না, টার্গেটটাকে দেখে এগোতে থাকো খালি। এবং যে জার্নিটা তুমি এগোচ্ছ, যে জার্নিটা দিয়ে তুমি যাচ্ছ, সেটাকে উপভোগ করতে থাকো। পড়াটার মজা নাও, যে মানে আমি বলবো যে সব কিছু ভুলেও পড়াশুনো করতে হবে না, সব কিছু সাথে রেখে পড়াশুনো করো, পড়াশুনোটার মজা নাও। দেখো যে জার্নিটা, ওটা যদি ভালো লাগতে শুরু করে, টার্গেট নিয়ে তোমার মাথা ব্যথা থাকবে না, তুমি টার্গেট ইজিলি অ্যাচিভ করে নেবে। তুমি লাইফে এতগুলো অপশান আছে, এর মধ্যে তুমি একটা পাবে না, হতে পারে, কখনো না, পাবেই পাবে। তোমার যে কোনো রাস্তা খুলে যাবে, তুমি না খেতে পেয়ে মরতে পারো না। তুমি ভারতবর্ষে থাকো, এখানে হাজার অপশান আছে। খুব ভালোভাবে, খুব বড়োভাবে তুমি এগোতে পারবে, লাইফে বড় হতে পারবে। নিশ্চিন্তে থাকো, খালি তোমার লক্ষ্যটা স্থির রাখো, ব্যাস। আমি এটুকুনি বলবো। আজকের ভিডিও এখানেই এন্ড করব, অনেক বড় ভিডিও হয়ে গেল। তবে আমি একটাই অনুরোধ রাখবো, যারা শুরু থেকে শেষ অবধি দেখেছো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো। আর তোমাদের কি মতামত, এই যে আমি যে পুরো বক্তব্যটা দিলাম, এখানে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কোন লাইনটা চুজ করতে চলেছো তোমরা, বা তোমাদের যদি কোনো গার্জিয়ান ভিডিওটা দেখছেন, তাহলে গার্জিয়ানকে বলবো যে আপনার ছেলে মেয়েকে কোন রাস্তায় যেতে দিতে চান, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিন, আমাদের কাছে সেটা জরুরি। তোমরা যারা ছাত্ররা এই ভিডিওটা দেখছো, তোমরাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে দাও, আমাদের ক্ষেত্রে জানাটা জরুরি। তো চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। খালি একটাই কথা বলে রাখবো, এরকম গাইডেন্স এই চ্যানেলে আসতে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।